বর্তমান যুগ অর্থাৎ এই ২০ শতকের পৃথিবীতে মানুষ যেমন আধুনিক হয়েছে, ঠিক তেমনি নিজের মানবিক গুণাবলী সমূহ, দয়া, মায়া, করুণা, এই সমস্ত কিছুকে ধীরে ধীরে বিসর্জন দিয়ে নিজেকে পশু বানিয়ে তুলছে। হিংসা, কামভাব, লোভ, পরশ্রী কাতরতার মতো প্রবৃত্তি সমূহ একে একে জন্ম নিচ্ছে তাদের মধ্যে। আর এই সকল প্রবৃত্তির বশবর্তী হয়ে মানুষ আজ নানাবিধ কুকর্মে নিযুক্ত হচ্ছে। আজ ঘরে ঘরে তাই জন্ম নিচ্ছে মানুষরূপী জন্তুরা। পারিবারিক সম্পত্তির বিবাদ এখন একটা নিত্য নৈমিত্তিক ঘটনা। আর সেই সম্পত্তি কার কাছে যাবে, এই নিয়ে আপনজনদের সাথে বিবাদ কখনো কখনো নিজের সীমা অতিক্রম করে যায়। আর সেখানেই ঘটে যায় খুনের মতো নৃশংস ঘটনা। বর্তমান যুগে পারিবারিক সম্পর্কগুলোর কোনো ভিত্তি নেই। আর সেই জন্যই তো সম্পত্তির জন্য ছেলে বাবাকে, স্ত্রী তার স্বামীকে, আবার কখনো কখনো স্বামী তার স্ত্রী ও সন্তানকেও খুন পর্যন্ত করতে পারে। ষড়রিপুর বশবর্তী মানুষের মনে কাম থেকে ক্রোধ, ক্রোধ থেকে হিংসা, আর সর্বোপরি হিংসা থেকে লোভের সৃষ্টি হয়। আর এই লোভ থেকেই মূলত মনুষ্যত্বের বিনাশ ঘটে। আমি আর আমার বাল্যবন্ধু কিশোরী সেন ঠাকুরমশাই তারানাথ তান্ত্রিকের কাছ থেকে এইরকম অনেক কাহিনী শুনেছিলাম, যেখানে কখনো ত্রিকোণ প্রেমের বশবর্তী হয়ে নিজের স্ত্রী ও সন্তানকে খুন, পারিবারিক সম্পত্তির জন্য নিজের স্বামীকে খুন, আবার কখনো নিজের আপন ভাইয়ের ছেলেকে কাকা বা জেঠুর খুন। আর জেনেছিলাম ওই মৃত ব্যক্তির আত্মা কিভাবে নিজের মৃত্যুর প্রতিশোধ নেবার জন্য ফিরে এসেছিল, এবং কিভাবে ঠাকুরমশাই ওই সমস্ত অতৃপ্ত আত্মাদের মুক্তি দিয়েছিলেন। সেইবার আবারও আমাদের দুজনের অনুরোধে ঠাকুরমশাই আমাদের ওই রকমই এক কাহিনী শুনিয়েছিলেন, যেখানে একাধারে ছিল অবৈধ প্রেম, পারিবারিক সম্পত্তির বিবাদ, আর সেই সঙ্গে ছিল নৃশংস খুনের ঘটনা। সময়টা ছিল বৈশাখ মাসের এক পড়ন্ত বিকেলবেলা। যথারীতি দপ্তরের কাজ সব শেষ করে ট্রাম ডিপোর কাছে এসে দাঁড়িয়ে আছি। বিকেলের পড়ন্ত রোদের তখনও বেশ ভালোই তেজ ছিল। আর সেই গরমে ওখানে দাঁড়িয়ে বেশ ভালোই হাঁসফাঁস করছিলাম আমি। এইভাবেই যখন ওখানে দাঁড়িয়ে আমি হাঁসফাঁস করছিলাম, ঠিক তখনই হঠাৎই কিশোরীর সাথে আমার দেখা হয়ে গেল। কিশোরী আমায় দেখে এগিয়ে এলো, বেশ উত্তেজনা নিয়ে বলল, কি ভাইয়া, ছুটি হলো? আমি বললাম, হ্যাঁ, এই আজকের কাজ শেষ করে এখন বাড়ি ফিরছি, কিন্তু আমাদের ওদিকে যাবার ট্রাম পাচ্ছি না বলে এখানে দাঁড়িয়ে আছি আর গরমে ঘামছি। আমার এই কথা শুনে কিশোরী বলল, তা ভাইয়া, আজ তো শুনলাম তুমি নাকি বাড়িতে একা। তোমার গিন্নি তো শুনলাম তার মাকে দেখতে বাপের বাড়ি গেছে। তাহলে এখন বাড়ি ফিরে কি করবে? সেই তো একাই থাকবে। তার থেকে ভালো চলো আমরা মটলেনের দিকে ট্রামে উঠে ঠাকুরমশাই বাড়িতে যাই। আর আজকের এই সন্ধ্যায় ঠাকুরমশাইয়ের কাছ থেকে কিছু রোমাঞ্চকর গল্প শুনে আসি, কি বলো? এতে আমাদের সময়টা বেশ ভালোই কেটে যাবে। কিশোরীর কথা শেষ হবার পর হঠাৎই কর্কট শব্দে কাছেই কোথাও বাজ পড়ল। আর ওই শব্দ শুনে আমরা দুজন চমকে সামনে তাকালাম, আর দেখলাম কথায় কথায় হঠাৎই আকাশের পশ্চিম দিকে একটা ঘন কালো মেঘ দেখতে দেখতে গোটা আকাশকে ঢেকে দিয়েছে। আর চারপাশে নেমে এসেছে অন্ধকার। এইবার শুরু হলো শনশন শব্দে ঝোড়ো হাওয়ার তাণ্ডব। কাল বৈশাখীর ঝড় শুরু হলো। ওদিক থেকে দৃষ্টি সরিয়ে কিশোরী আমাকে বলল, কালবৈশাখী ঝড় ভাইয়া এটা, আর এটাই রোমাঞ্চকর গল্প শোনার জন্য একদম আদর্শ পরিবেশ। আর দেরি করো না ভাইয়া, চলো তাড়াতাড়ি ওই ট্রামটায় চেপে ঠাকুরমশাই বাড়িতে চলে যাই। আমার মনে হয় আজ ঠাকুরমশাই হয়তো এরকম ঝড় জলের আবহাওয়া দেখে আমাদের দুজনের আসার পথ চেয়ে বসে আছেন। ট্রামে উঠে পড়লাম আমরা দুজন। ট্রামটা মোটামুটি ফাঁকাই ছিল। আমি আর কিশোরী বসেছিলাম জানলার পাশের সিটটায়।
সেই খোলা জানলা দিয়ে আমরা গ্রীষ্মের বৃষ্টি ভেজা কলকাতার রাজপথের দৃশ্য দেখতে দেখতে এগিয়ে চললাম আমাদের গন্তব্য মঠ লেনের দিকে। যথারীতি ঘণ্টাখানেকের মধ্যেই আমাদের ট্রাম আমাদের নিয়ে এলো মঠ লেনের সামনে। ট্রাম তার পরবর্তী গন্তব্যের দিকে চলে গেলে পর আমরা দুজন প্রবেশ করলাম মঠ লেনের সরু গলিটার মধ্যে। গলির মধ্য দিয়ে হাঁটতে হাঁটতে আমরা এসে উপস্থিত হলাম তারানাথের বাড়ির সদর দরজার সামনে। কিশোরী সদর দরজায় টোকা দিতেই সদর দরজাটা খুলে গেল, আর দরজাটা খুলে দিলেন স্বয়ং তারানাথ নিজেই। আমাদের দুজনকে দেখে একগাল হাসি দিয়ে বললেন, আরে কি সৌভাগ্য আমার! আর সকালেই তোমাদের কথা ভাবছিলাম যে তোমরা কতদিন আসো না আমার কাছে, হয়তো আমাকে ভুলেই গেছো। কিন্তু আমার ষষ্ঠেন্দ্রিয় আমাকে জানান দিয়েছিল আজ তোমরা আসবে, তাই তো শাড়িকে একটু দোকানে পাঠিয়েছি তোমাদের জন্য তেলে ভাজা আনতে। ও হয়তো সেই পড়লো বলে। চলো ভেতরে বৈঠকখানায় গিয়ে বসি। এরপর আমি আর কিশোরী তারানাথের সঙ্গে প্রবেশ করলাম বাড়ির ভেতরে। সিঁড়ি দিয়ে উঠে এসে পড়লাম দোতলার বৈঠকখানায়। তারানাথ আমাদের হাতের ইশারায় ভেতরে আসতে বললেন। আমি আর কিশোরী বৈঠকখানায় প্রবেশ করে তক্তপোষের সামনে বিছানো মাদুরটার উপরে গিয়ে বসলাম। ঠাকুরমশাই গিয়ে বসলেন তক্তপোষের উপরে। এবার তিনি আমাদের উদ্দেশ্যে বললেন, এই বৃষ্টি মুখর কাল বৈশাখীর সন্ধ্যায় আমার মন বলছিল তোমরা দুজন আমার কাছেই আসবে, যদিও তার যথেষ্ট কারণও আছে। এই বৃষ্টি মুখর সন্ধ্যায় আমাদের বাঙালিদের চায়রা সরে একটা দুটো ভূতের গল্প না হলে ঠিক জমে না। আর তার উপর যদি সেটা সত্য ঘটনা অবলম্বনে হয় তাহলে তো আর কথাই নেই। যেখানে বাচ্চা থেকে বুড়ো সমবয়সী শ্রোতারাই জমিয়ে বসে সেই গল্প শুনতে থাকে। তুমি আর কিশোরী এই দুজন আমার গল্পের গুণগ্রাহী শ্রোতা। আর সেই কথা তো আমি তোমাদের আগেও বলেছিলাম। এই তোমাদের জন্যই আমিও সুযোগ পেয়ে যাই নিজের অতীত জীবনের সেই সব হারিয়ে যাওয়া স্মৃতির অতল থেকে পুরনো রোমাঞ্চকর ঘটনাগুলোকে পুনরায় উঠিয়ে আনার। আমার বলা সমস্ত গল্পই নিছক কোনো ছেলে ভুলানোর গল্প নয়। সে সবই আমার সাথে ঘটা সত্যি ঘটনা, যেগুলো তোমরা কেন কোনো সাধারণ মানুষ কখনোই নিজের যুক্তি তর্কের পরিসীমা দিয়ে ব্যাখ্যা করতে পারবে না। কারণ এর সমস্তটাই অতিলৌকিক ঘটনা। এই পৃথিবীতে এমন অনেক কিছুই ঘটে যেগুলোকে আমরা আমাদের যুক্তি তর্ক বিজ্ঞান মনস্কতা দিয়ে বিচার করতে পারি না। আর তাই অতি সহজেই আমরা বলে দিই এই সমস্ত ঘটনা কল্পনা, এগুলোর সাথে বাস্তবের কোনো মিল নেই। যেমন কিশোরীকেই দেখো না, ও আমার এই গল্পগুলোকে নিছকই ছেলে ভুলানোর গল্প হিসেবেই বিবেচনা করে। আর তাই গল্পের শেষে ওর মুখে সবসময় একটা অবিশ্বাসের ছাপ থাকে। আমাদের এই কথোপকথনের সময় চারিয়ে 3 কাপ চা আর তেলে ভাজা নিয়ে বৈঠকখানায় প্রবেশ করল। আমাদের দুজনকে দেখে একগাল হাসি দিয়ে বলল, কাকাবাবু, আপনারা বেশ অনেকদিন পর এলেন। আজ সকাল থেকেই বাবা আপনাদের কথা খুব বলছিলেন। আপনারা বরং বাবার মুখ থেকে গল্প শুনুন আর এই খাবারগুলো খেয়ে নিন। এই কথা বলে চারি চলে গেল। ও চলে যাবার পর তারানাথ আমাদের বললেন, নাও নাও, তোমরা আগে খেয়ে নাও, তারপর আমি আসল গল্পে প্রবেশ করছি। আমি চায়ের কাপটা হাতে তুলে নিয়ে চা একটা চুমুক দিলাম, আর কিশোরী ওর সাথে আনা পাসিং শোয়ের প্যাকেটটা তারানাথের হাতে তুলে দিল। তারানাথ সেই প্যাকেট থেকে একটা সিগারেট বের করে সেটাকে ধরালো এবং বেশ কয়েকটা লম্বা টান দিয়ে ধোঁয়া ছাড়তে লাগলো। এবার আমি তারানাথকে বললাম, ঠাকুরমশাই, বেশ অনেক দিন হয়ে গেল আপনার কাছ থেকে কোনো জমাটি ভূতের গল্প শুনি না। আজ এই কালবৈশাখীর সন্ধ্যায় আমরা আপনার কাছ থেকে জমাটি ভূতের গল্প শুনতে চাই। আপনি আজ আমাদের ওই রকম একটা গল্প শোনান। আমার আর কিশোরীর এই আবদার শুনে
ঠাকুরমশাই সিগারেটে একটা লম্বা টান দিয়ে অবশিষ্টাংশটা ছাইদানি হিসেবে ব্যবহৃত নারকেলের মালাটায় গুঁজে দিয়ে বললেন, ভূতের গল্পের এক বিশাল ভাণ্ডার আমার এই মস্তিষ্কের ভেতরে বিরাজ করে। কারণ আমার এই দীর্ঘতন্ত্র সাধনার জীবনে নানান সময় আমাকে কাটাতে হয়েছিল বিভিন্ন শ্মশানে মশানে, আর সেখানে থাকার সময় আমি ভৌতিক অভিজ্ঞতার ভৌতিক অস্তিত্বের সম্মুখীন হয়েছিলাম এবং তাদের মুক্তি দিয়ে ওই অতৃপ্ত জীবনের পরিসমাপ্তি ঘটিয়েছিলাম। আমার জীবনে যত ভৌতিক অভিজ্ঞতা ঘটেছিল তার মধ্যে বেশিরভাগই ছিল অত্যন্ত করুণ কাহিনী। কারণ ওই সমস্ত অশরীরী অস্তিত্বরা যখন জীবিত ছিল তখনই মানুষরূপী পশুরা ওদের উপর শারীরিক আর মানসিক অত্যাচার করেছিল। আর দীর্ঘদিন ধরে চলতে থাকা এই অত্যাচার সহ্য করতে না পেরে অনেক সময় সেই সমস্ত অত্যাচারিত ব্যক্তিরা নিজেদের জীবনকে শেষ করে দিত। ওরা ভাবতো যে ওরা যদি নিজেদেরকে শেষ করে দেয় তাহলে হয়তো এই কষ্টের জীবন থেকে মুক্তি পেয়ে যাবে। কিন্তু ওরা মুক্তি পায় না, বরং অতৃপ্ত আত্মা হয়ে এই পৃথিবীতেই আটকে পড়ে। আর ঠিক তখনই ওরা প্রতিশোধ নেওয়ার জন্য উন্মুখ হয়ে ওঠে। ভূত প্রেত এরা কিন্তু ইচ্ছা করে কারোর ক্ষতি করতে চায় না, বরং মানুষরূপী শয়তানগুলোর জন্য এরা নিজেদের শেষ করে দেয়। ওরা এদের বাঁচতে দেয় না। কোথাও না কোথাও এই অতৃপ্ত আত্মাদের অতৃপ্ত আত্মা হবার পেছনে এই মানুষরূপী অসুরদের হাত থেকেই যায়। যাক, সেসব কথা। আমি আজ তোমাদের আমার জীবনের ঠিক মাঝামাঝি সময় ঘটে যাওয়া এক ভৌতিক ঘটনার কথা বলবো। এই কাহিনী যেমন ভয়ের ঠিক তেমনই করুণও বটে। কিন্তু মূল কাহিনীতে প্রবেশ করার আগে আমাদের ফিরে যেতে হবে আজ থেকে প্রায় 12 বছর আগের মেদিনীপুর জেলার ঝাড়গ্রামের অন্তর্গত পাণ্ডবেশ্বরপুর গ্রামে। কারণ এই কাহিনীর সূত্রপাত ওই গ্রামেই হয়েছিল। পাণ্ডবেশ্বর মহাদেবের জাগ্রত মন্দিরের জন্য এই গ্রামের নাম পাণ্ডবেশ্বরপুর। আর 5টা সাধারণ গ্রামের মতোই ছিল এই গ্রামটা। স্বর্গীয় জমিদার শ্রীযুক্ত ননীগোপাল সান্যাল নিজের হাতে এই গ্রামে তিল তিল করে জমিদারি গড়ে তুলেছিলেন। সুদূর পূর্ববঙ্গের যশোরের জমিদার শ্রীযুক্ত ননীগোপাল সান্যাল মহাশয় নিজের স্ত্রী কনকমোহিনী দেবী আর ছেলে রামনারায়ণ সান্যালের সাথে পারিবারিক মামলা মোকদ্দমার সময় নিজের জমিদারি পূর্ববঙ্গের যশোর থেকে স্থানান্তরিত করে মেদিনীপুরের ঝাড়গ্রামে চলে আসেন। ঝাড়গ্রামে আসার পর ওনারা 3 জন কিছুদিন ওনাদের পূর্ববঙ্গের যশোরের নায়েব স্বর্গীয় শ্রীযুক্ত তারকনাথ চক্রবর্তীর বাড়িতেই ছিলেন। পূর্ববঙ্গে থাকার সময় রাজরোগে আক্রান্ত হয়ে তারকনাথ চক্রবর্তীর মৃত্যু হয়। ওনার মৃত্যুতে জমিদার বাবু বেশ ভেঙে পড়েছিলেন। আর তারপর থেকেই একের পর এক সমস্যায় জর্জরিত হতে শুরু করেছিলেন জমিদার বাবু। নায়েব মশাই ছিলেন একজন সুদক্ষ পরামর্শদাতা, তাই ওনার অনুপস্থিতিতে জমিদার বাবুকে পরামর্শ দেবার কেউই ছিল না। আইনি জটিলতা আর প্রজাদের মধ্যে বিবাদ এই সবের মাত্রা বেড়ে যাওয়ায় জমিদার বাবু একা পেরে উঠতে পারলেন না এই সব কিছু সামাল দিতে। আর তাই উনি এক প্রকার বাধ্য হয়ে পূর্ববঙ্গের জমিদারির কিছুটা ওনার দুঃসম্পর্কের ভাই মান সিং চৌধুরীকে হস্তান্তর করে মেদিনীপুরে চলে আসেন। এরপর কেটে গেছে বেশ কয়েকটা বছর। জমিদার বাবু শ্রীযুক্ত ননীগোপাল সান্যাল মহাশয় নিজের জমিদারি গড়ে তুললেন এই মেদিনীপুরের ঝাড়গ্রামের পাণ্ডবেশ্বরপুর গ্রামে। ওই পরিবারের কুলদেবতা হলেন এই পাণ্ডবেশ্বর মহাদেব। জমিদার বাবু ছিলেন যথেষ্ট প্রজাবৎসল, আর তার জমিদারিতে প্রজাদের ভালোই দিন কাটছিল। স্বর্গীয় তারকনাথ চক্রবর্তীর ছেলে রামতনু চক্রবর্তী হলেন এই জমিদারির নায়েব। বাবার মতো উনিও ছিলেন যথেষ্ট বিচক্ষণ প্রকৃতির মানুষ। এই জমিদারিতে জমিদার বাবু একমাত্র রামতনুকেই বিশ্বাস করতেন এবং নিজের ছেলের মতোই স্নেহ করতেন। কিন্তু এটা তো গেল জমিদারির কথা।
জমিদার বাবু নিজে সকল প্রজাদের সন্তান স্নেহে ভালোবাসতেন ঠিকই, কিন্তু ওনার নিজের ছেলে রামনারায়ণ সান্যালকে উনি ভালোবাসা দিলেও রামনারায়ণ ছিল উশৃঙ্খল প্রকৃতির। ছোটবেলা থেকেই রামনারায়ণ ছিল প্রচন্ড জেদি আর একরোখা প্রকৃতির। জমিদার বাবুর প্রতিপত্তি খাটিয়ে নানান রকমের খারাপ কাজে যুক্ত হয়েছিল। ওই ছোট বয়স থেকেই মহৎ মেয়ে মানুষের প্রতি একটা আলাদাই আকর্ষণ সৃষ্টি হয়েছিল ওর মধ্যে। জমিদার বাবুদের পূর্ববঙ্গ ছেড়ে আসার পেছনে এটাও ছিল একটা কারণ। পূর্ববঙ্গে থাকাকালীন সময়ে এই সমস্ত অপকর্মে নিজেকে যুক্ত করা শুরু করেছিল রামনারায়ণ। রামনারায়ণ প্রায়ই জমিদার বাবুকে বলতো, বাবা মশাই, আমাকে আমার সম্পত্তির ভাগটা বুঝিয়ে দিন তো। এইভাবে রোজ রোজ আপনার কাছে এসে ভিখিরির মতো টাকা পয়সা চাইতে আমার ভালো লাগে না। আমার কি কোনো মান সম্মান নেই আমার বন্ধুদের কাছে? আপনি হয়তো জানেন না, আমার অনুপস্থিতিতে ওরা আমাকে বলে বাপের হাতের পুতুল। বাবা মশাই, আমি আর এই অপমান সহ্য করতে পারছি না। আমি চাই আপনি আমার ভাগটা বুঝিয়ে দিন, এতে আপনিও খুশি আর আমার সমস্যার সমাধান হয়ে যাবে। নিজের ছেলের ওইটুকু বয়সে এই সমস্ত কথা শুনে জমিদার বাবু ওকে বলতেন, দেখ খোকা, এইটা তোর লেখাপড়া করার বয়স। তোকে লেখাপড়া করে অনেক বড় হতে হবে। এই সমস্ত কিছু করে কোনো লাভ হবে না, বরং আখেরে তোর ক্ষতিই হবে। এইভাবে তুই যদি স্কুলপত্র না গিয়ে ওই সমস্ত আজে বাজে ছেলেদের সঙ্গে মিশে দিনরাত পতিতাপল্লীতে গিয়ে পড়ে থাকিস, তাহলে কি আমাদের এই সম্ভ্রান্ত পরিবারের মান সম্মান থাকবে? আর তাছাড়া এখনও তোকে সম্পত্তি ভাগ করে দেবার মতো সময় আসেনি। সঠিক সময় এলে সম্পত্তির ভাগ পাবি। নিজের বাবা মায়ের কাছ থেকে এই কথা শোনার পর রাগে গজগজ করতে করতে চলে যেত রামনারায়ণ। কিন্তু সে পতিতা পল্লীতে যাওয়া বন্ধ করেনি। ওর কাছ থেকে টাকা ধার করে বেশ্যা মেয়েদের উপর অবলীলা ওই সমস্ত টাকা উড়িয়ে আসতো। এইভাবেই পাওনাদারের কাছে বিশাল অঙ্কের টাকা বাকি পড়তে শুরু করেছিল। আর দিন নেই রাত নেই, যখন তখন পাওনাদারের দল জমিদার বাড়ির বাহির মহলে সে হাঁকডাক শুরু করত। জমিদার বাবু আর গিন্নিমা নায়েব মশাইয়ের সাথে সেই পাওনাদারের কাছে যেত আর তাদের পাওনা কোনো মতে মিটিয়ে বিদায় করত। জমিদার বাড়িতে কিন্তু এই ঘটনা বেড়েই চলল। এটা প্রায় নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছিল। আর যশোরের প্রজারাও নানা রকম বাঁকা কথা শোনাতেও শুরু করলো জমিদার বাবুদের নিয়ে। কিন্তু রামনারায়ণের এসবে বিন্দুমাত্র যায় আসতো না, বরং ও নিজের কাম বা সোনার মদ্যপানের লালসা বেশ ভালোভাবেই মিটিয়ে চলেছিল। এইভাবেই যখন রামনারায়ণের বয়স 30-এর ঘরে, তখন জমিদার বাবু যশোরে থাকা উচিত মনে করলেন না। তাই চলে এলেন পাণ্ডবেশ্বরপুর গ্রামে। উনি ভেবেছিলেন নতুন জায়গায় এলে যদি ওনার ছেলের মতি ফেরে। রামনারায়ণের উশৃঙ্খলতার জন্য ওর প্রথাগত শিক্ষা বেশ কয়েক বছর আগেই বন্ধ হয়ে গিয়েছিল। জমিদার বাবু আর গিন্নিমার ইচ্ছে ছিল ছেলেকে ভিলেতে উচ্চ শিক্ষার জন্য পাঠাবেন, কিন্তু সেই স্বপ্নই থেকে গিয়েছিল ওনাদের। এই ছিল জমিদার পুত্র রামনারায়ণ সান্যালের কথা। রামনারায়ণ এখানে এসেও কিছুদিন নায়েবের ছেলের সাথে ঘুরে ঘুরে জমিদারি আর এই গ্রাম পরিবহন করেছিল, আর অল্প অল্প জমিদারির কাজও শিখছিল। বেশ কিছুদিনের মধ্যেই ওদের দুজনের বন্ধুত্ব হয়ে গেল। তবে এই বন্ধুত্বের পেছনে ছিল রামতনু চক্রবর্তীর স্বার্থ। কারণ রামতনু চক্রবর্তীর মনে এই জমিদারির মালিক হবার সুপ্ত ইচ্ছা ছিল, কিন্তু ওর এই স্বপ্ন পূরণের পথে বাঁধা হয়ে দাঁড়িয়েছিলেন রামনারায়ণ সান্যাল। তাই এবার রামনারায়ণকে হাতিয়ার বানিয়ে রামতনু নামলো জমিদারি দখলের লড়াইয়ে। রামতনু একদিন রামনারায়ণকে বলল, দাদাবাবু, আমি খবর পেয়েছি পতিতাপল্লীতে এক নতুন পতিতা এসেছে। ওর নাম কনক চাঁপা। ওর এত অপরূপ রূপ যে ওকে দেখার জন্য আর ওর সাথে সময় কাটানোর জন্য দূর দূরান্ত থেকে লোকজন ছুটে আসছে। কিন্তু আমি ভাবলাম, অমন সুন্দরী রূপসী কেন অন্যের সম্পত্তি হতে যাবে? ওকে তো শুধু আমার দাদাবাবুর সাথেই মানাবে। চলো দাদাবাবু, আজ সন্ধ্যের পর আমি আর তুমি ওখানে যাই, কনক চাপাকে গিয়ে দেখে আসি।
রামতনুর কথা শুনে রামনারায়ণ ওকে বলল, বেশ, তুমি যখন বলছো তখন আমি যাব ওই নীলকণ্ঠ পাখির কাছে। ওই নীলকণ্ঠ পাখি তাহলে আজ আমার হবে। এরপর সেদিন সন্ধ্যার পর জমিদার বাড়ির কীর্তন গাড়িতে উঠে ওরা দুজন রওনা দিল ঝাড়গ্রামের বিখ্যাত কুঞ্জগাছি পতিতা পল্লীতে। যথারীতি ঘণ্টাখানিকের পথ অতিক্রম করে ওরা এসে উপস্থিত হলো পতিতা পল্লীতে। এরপর গাড়ি থেকে নেমে ওরা দুজন প্রবেশ করলো পতিতা পল্লীর ভেতরে। সেদিন পতিতা পল্লীর প্রতিটা ঘরেই বেশ ভালোই ভিড় ছিল, কিন্তু ওরা বাকি ঘরগুলোতে না গিয়ে কনক চাপার ঘরের দিকে এগিয়ে চলল। পতিতা পল্লীর ঠিক মাঝামাঝি স্থানে ছিল কনক চাপার ঘর, আর বাইরে থেকে ঘরটাকে বেশ সুন্দর দেখাতো, কারণ ও ছিল এই পতিতা পল্লীর প্রধান আকর্ষণ বা কেন্দ্রবিন্দু। আর তাই বেশ আলো দিয়ে ঝলমল করে সাজানো হয়েছিল ওর ঘরটা। ঘরের ভেতর থেকে ভেসে আসছিল সুন্দর গানের শব্দ। রামতনু এবার রামনারায়ণকে বলল, দাদাবাবু, এটাই সেই কনক চাপার ঘর। চলো আমরা ভেতরে যাই। আজকে কনক চাপা শুধু তোমার হবে। ওর এই কথা শুনে মুচকি হেসে রামনারায়ণ ওকে বলল, সত্যি নায়েব, তোমার তুলনা নেই। সাধে কি বাবা মশাই তোমাকে এতটা স্নেহ করে না? তোমার মতো বন্ধু পেয়ে আমি সত্যি ধন্য হয়েছি। এই কথা বলে রামনারায়ণ এগিয়ে চলল কনক চাপার ঘরের দিকে। আর ওই দিকে তাকিয়ে রামতনু কুটিল হাসি হেসে মনে মনে রামনারায়ণের উদ্দেশ্যে বলল, যাও যাও রামনারায়ণ, পতিতা পল্লীর ভেতরে যাও আর মেতে ওঠো পতিতা মেয়ে আর মদের নেশায়। একেবারে বুঁদ হয়ে থাকো কামনার খেলায়, কারণ তুমি যত এসবের মধ্যে থাকবে ততই আমি জমিদার বাবুকে বশ করে এই সম্পত্তির মালিক হয়ে উঠব। রামনারায়ণ কনক চাপার ঘরের ভেতরে প্রবেশ করে দেখল সুন্দর নীল রঙের শাড়ি পরে কনক চাপা বসে রয়েছে তক্তপোষের উপর, আর এক মনে একটা বাঁশি নিয়ে চুপচাপ বাজিয়ে চলেছে সুমধুর সুরে। রামনারায়ণ কিছুক্ষণ এক দৃষ্টে তাকিয়েছিল কনক চাপার দিকে, আর তারপর যখন বাঁশি থামলো তখন কনক চাপা ঘুরে সামনে তাকিয়ে দেখল রামনারায়ণ দাঁড়িয়ে আছে। রামনারায়ণকে দেখে কনক তাড়াতাড়ি উঠে দাঁড়িয়ে মাথায় ঘোমটা দিয়ে বলল, আসুন কর্তাবাবু, দাঁড়িয়ে কেন, বসুন। ক্ষমা করবেন, আপনাকে এতক্ষণ দাঁড় করিয়ে রাখলাম। ওর কথা শুনে রামনারায়ণ ওকে বলল, আরে তুমি কেন ক্ষমা চাইছো? বরং ক্ষমা তো আমার চাওয়া উচিত। আমি এলাম বলেই তো তোমার বাঁশির সুর থেমে গেল। এই কথা শুনে সুরা ভর্তি গেলাস সামনে এগিয়ে দিতে দিতে কনক রামনারায়ণকে বলল, কর্তাবাবু, আমার সম্বল বলতে শুধু এই বাঁশিটাই। এই নরকের মধ্যে আমায় একদণ্ড শান্তি এনে দেয় আমার এই বাঁশিটাই। এই বাঁশিটাই আমার মনের সকল দুঃখ কষ্ট থেকে আমাকে একটু শান্তি প্রদান করে, আর তাই তো আমি বাঁশি বাজাই। সুরা ভর্তি গেলাসে চুমুক দিতে দিতে রামনারায়ণ ওকে বলল, কনক, তুমি যদি চাও তাহলে তুমি আমার হতে পারবে, আর আমি এই গ্রামের জমিদার শ্রীযুক্ত ননী গোপাল সান্যালের ছেলে রামনারায়ণ সান্যাল, এ গ্রামের ভবিষ্যৎ জমিদার। তুমি যদি আমার হও তাহলে আমি তোমায় সকল সুখ এনে দেব। তোমায় আর এই নরকে থাকতে হবে না। আমি তোমায় আমার স্ত্রীর মর্যাদা দেব। রামনারায়ণের কথাগুলো শুনে একটা মৃত হাসি দিয়ে কনক বলল, কর্তাবাবু, আবেগের বশে আপনি জানেন না আপনি কি বলছেন। বাবু, আমরা নষ্টা মেয়ে মানুষ। সমাজ আমাদের পতিতা, বেশ্যা এসব বলে ডাকে। পরপুরুষদের মনোরঞ্জন করা আর ইচ্ছে না থাকতেও তাদের সাথে সঙ্গমে লিপ্ত হওয়া, এটাই তো আমাদের কাজ। আর সেখানে দাঁড়িয়ে আপনি আমার সাথে ঘর করার কথা বলছেন? না কর্তাবাবু, আপনারা সমাজের গণ্যমান্য ব্যক্তি। জমিদারের রক্ত বইছে আপনার শরীরে। আমি একজন সামান্য পতিতা নারী, বামন হয়ে কিভাবে চাঁদে হাত বাড়াই বলুন তো? আর আমি এমনিতেও তো নষ্টা মেয়ে মানুষ। কিন্তু আপনি যদি আমাকে বিয়ে করেন তাহলে
এই সমাজ আপনাকে আর আপনার পরিবারকে সমাজচ্যুত করবে। তাই কর্তাবাবু, আমার অনুরোধ এটাই যে আপনি এই সর্বনাশটা করবেন না নিজের। এতক্ষণ কনকের কথাগুলো মন দিয়ে শোনার পর নেশা জড়ানো গলায় রামনারায়ণ ওকে বলল, না গো কনক, আমি সমাজের তোয়াক্কা করি না। আমি যখন বলেছি তোমাকে নিজের স্ত্রীর মর্যাদা দেব, তখন সেখান থেকে আমায় কেউ টলাতে পারবে না। আমি এই গ্রামের ভাবী জমিদার শ্রী রামনারায়ণ সান্যাল তোমাকে এই কথা দিচ্ছি যে তুমি আজ থেকে আমার। আমি তোমার সব কিছুর দায়িত্ব নিলাম। নিজেকে আর একা কখনো ভেবো না। এরপর রামনারায়ণ কনককে জড়িয়ে ধরল, আর কনক নিজেকে মিশিয়ে দিল রামনারায়ণের বুকে। সেদিন রাতে রামনারায়ণ আর কনক চাপা মেতে উঠেছিল আদিম রসাত্মক খেলায়। আর পতিতা পল্লীর বাইরে পিটন গাড়িতে বসে থাকা নায়েব রামতনু চক্রবর্তী তখন মনে মনে আবারও বলল, বাহ রামনারায়ণ, বেশ ভালোই খেলা শুরু করেছো তুমি। কামের আগুন আর মদের নেশা, এই দুটোই তোমাকে বশে আনার মোক্ষম ঔষধ। আমি জানতাম রামনারায়ণ, তুমি ওই কনক চাপার প্রেমে পড়বেই। তুমি এখানেই থাকো রামনারায়ণ, আর আমি ওদিকে জমিদার বাবুর কাছ থেকে এক এক করে তোমাদের সব কিছুই নিজের করে নেব। আমার বাবা বোকা ছিল, তাই চিরকাল তোমার বাবার আজ্ঞাবহ দাস হয়ে থেকেছিল। কিন্তু আমি সেই রকম ধাতু দিয়ে গড়া নই। আমি নিজের লাভের অঙ্কটা দেখব। এই জমিদারি আমার করে নেব। তুমি থাকো কাম কামিনীদের নিয়ে। তোমাকে দিয়ে এখনো অনেক কিছু করানোর আছে। এটা তো সবে শুরু। এবার তুমি দেখতে থাকো আমি রামতনু চক্রবর্তী তোমাকে দিয়ে আর কি কি করাই। এই বলে রামতনু গাড়ি থেকে নেমে পাশের ঘোড়াশাল থেকে একটা ঘোড়া নিয়ে ওই পতিতা পল্লী থেকে চলে গেল জমিদার বাড়ির দিকে, যাতে সন্দেহে তীর ওর দিকে না আসতে পারে। আর এদিকে তখন পতিতা কনক চাপা রামনারায়ণ কামের খেলায় মেতে উঠেছিল। রামতনু চক্রবর্তীর উদ্দেশ্য সফলের দিকে এগিয়ে যেতে শুরু করলো। এরপর থেকে প্রায় প্রতি রাতে রামনারায়ণ পতিতা পল্লীতে গিয়ে কনকের সাথে মিলিত হতো। এইভাবেই একদিন রামনারায়ণ রামতনুকে বলল, নায়েব, অনেকদিন ধরে আমি তোমাকে একটা কথা বলবো করে আর বলতে পারছি না। আমি আসলে ওই পতিতা কনক চাঁপাকে ভালোবেসে ফেলেছি, আর ওকে বিয়ে করার মনস্থ করেছি। ওর এই কথা শুনে রামতনু ওকে বলল, এসব তুমি কি কথা বলছো দাদাবাবু? ওইসব পতিতাদের সাথে সঙ্গম করা যায়, কিন্তু সংসার করা যায় না। আর তোমরা বনেদি পরিবার, কত প্রভাব প্রতিপত্তি তোমাদের সেই দিক থেকে। তোমার ওই পতিতাকে বিয়ে করার শোভা পায় না। যদি কর্তাবাবু এসব জানতে পারেন, তাহলে জমিদারি তো দূর, সম্পত্তির কানাকড়িও তুমি পাবে না। তুমি যদি সেটাই চাও, তাহলে আমার কিছু বলার নেই, তোমার ইচ্ছে সেটা। এই বলে নায়েব রামতনু চলে গেল। কিন্তু এদিকে রামনারায়ণের পরপর সঙ্গমের ফলে পতিতা কনক চাপার মধ্যে গর্ভবতীর চিহ্ন ফুটে উঠতে লাগলো। সেদিন রাতে যখন রামনারায়ণ পতিতা পল্লীতে গেল, তখন কনক চাপা ওকে বলল, কর্তাবাবু, আর কতদিন এইভাবে এই পতিতা পল্লীতে আমার সাথে মিলিত হবেন? আমায় আপনি বিয়ে করবেন না? এদিকে আপনার আর আমার মিলনের ফসল, আমার সন্তান যে আমার গর্ভে, এই সন্তানকে আপনি গ্রহণ করুন। কনক চাপার কাছ থেকে এই কথা শোনার পর নেশাগ্রস্ত অবস্থায় একটা ব্যঙ্গের হাসি এসে ওকে বলল, কি? শালি, তুই একটা বাজারি মেয়ে ছেলে, দিন রাত 14টা পুরুষ মানুষের সাথে বিছানা গরম করিস, তোর আবার সংসার? হ্যাঁ, তাও আবার জমিদার বাড়ির বউ? হ্যাঁ, যত সব দিবা স্বপ্ন শালা।
সেদিনগুলোতে নেশা বেশি হয়েছিল, তাই নিজেকে সামলাতে পারিনি। কিন্তু এর মানে এই নয় যে তুই ওই পাপকে আমার ঘাড়ে চাপিয়ে দিতে পারিস। আমার পক্ষে তোর মতো পতিতাকে বিয়ে করা সম্ভব নয়। আর আর বাকি রইল ওই বাচ্চাটার কথা, তাই তো? ওকে নষ্ট করে দিয়ে আমায় মুক্তি দে তো। রামনারায়ণের এই কথা শুনে কনক ওকে বলল, আমি আপনাকে আগেই বলেছিলাম কর্তাবাবু, আমার সাথে মিলিত হবেন না, কারণ আপনি বনেদি জমিদার বাড়ির ছেলে। আমার সাথে আপনার সম্পর্ক হয় না। কিন্তু আপনি আমার কথা শোনেননি। এতদিন ধরে আমাকে শুধু ব্যবহার করে গেছেন। আর আজ যখন আপনার সন্তান আমার গর্ভে, তখন আপনি আমায় অস্বীকার করলেন। ঠিক আছে কর্তাবাবু, আমি আমার সন্তানের অধিকার ঠিকই বুঝতে আসবো আপনার কাছে। তখন দেখব আপনার এই ভাবমূর্তি কোথায় থাকে। আমি আবার আসবো কর্তাবাবু। সবকিছুকে অস্বীকার করা এত সহজ নয় কর্তাবাবু। এই কথা বলে কনক চাপা সেই রাতেই নিজের সকল জিনিসপত্র গুছিয়ে নিয়ে পতিতাপল্লী ছেড়ে চলে গেল। কারণ এখানে থাকলে ওর সন্তানকে পদে পদে বেজন্মা বেশ্যার সন্তানের তকমা পেতে হবে। তাই কনক সেখান থেকে চলে গেল শহরে। এই সমস্ত ঘটনা রামনারায়ণের চোখের সামনেই ঘটেছিল। সেদিন রামনারায়ণ ওখান থেকে ফিরে রামতনুকে বলল, নায়েব, বড় সমস্যায় পড়েছি। ওই বেশ্যা তো সন্তান সম্ভবা, আর ও বলছে নাকি এই সন্তান আমার আর ওর মিলনের ফসল। নায়েব, আমি ওকে বিয়ে করতে চাই না, সেটা ওকে বলেছি। আর ও আমায় বলল ও নিজের অধিকার ঠিকই বুঝে নিতে আসবে, আজ না হোক কাল। এবার তুমিই বলো আমার কি করণীয়। ওর কথা শুনে রামতনু একটু ভেবে ওকে বলল, দেখো দাদাবাবু, তোমার কাছে এখন একটাই রাস্তা খোলা আছে, আর সেটা হলো ওই বেশ্যাকে চিরদিনের মতো এই পৃথিবী থেকে সরিয়ে দেওয়া। কারণ ও যদি বেঁচে থাকে তাহলে আজ না হোক কাল ও এখানে ফিরে আসবে ঠিকই। আর তখন ওই বাচ্চাটাকে ও সাথে নেবে, আর তখন তোমাকে ওকে ও স্ত্রীর অধিকার দিতেই হবে। এই বেশ্যার বাচ্চাটা হবে তোমাদের জমিদারির ভবিষ্যৎ উত্তরাধিকারী। কর্তাবাবু অসুস্থ, উনি যদি এসব জানতে পারেন তাহলে শোক সহ্য করতে পারবেন না। দাদাবাবু, তুমি কিছু চিন্তা করো না। আমার চেনা জানা একজন ভাড়াটে খুনি আছে, ওকে সবাই মঙ্গল সিং বলে ডাকে। ও আর ওর ছেলেরা মানুষকে খুন না করে মুখে ভাত তোলে না। তুমি যদি চাও তাহলে আমি মঙ্গল সিংকে এখনই খবর দিচ্ছি, আজ রাতের মধ্যেই তোমার কাজ হয়ে যাবে। নায়েবের কথায় রামনারায়ণ সম্মতি জানিয়ে দিল। নায়েব রামনারায়ণকে নিয়ে গেল মঙ্গল সিংয়ের ডেরায়। স্টেশনের প্রায় কাছাকাছি মঙ্গল সিংয়ের ডেরা। ওখানে পৌঁছে নায়েব আর রামনারায়ণ মঙ্গল সিংকে সমস্ত কথা খুলে বলল। আর সব শোনার পর মঙ্গল সিং ওদের বলল, ঠিক আছে বাবু, আপনাদের কাজ হয়ে যাবে। আমি আর আমার দল ওই বেশ্যা মাগিকে দেখে নেব। ওকে তো শহরে যাওয়ার জন্য এখান থেকেই ট্রেনে উঠতে হবে, আর ওর ওই ট্রেন যাত্রাই ওর মরণ যাত্রা হবে। এরপর রামনারায়ণ মঙ্গল সিংদের কিছু মোটা অঙ্কের টাকা ধরিয়ে দিয়ে ওখান থেকে চলে এলো। ওদের ওখান থেকে যাওয়ার পর নিজের সকল জিনিসপত্র সাথে নিয়ে কনক স্টেশনে এসে উপস্থিত হলো। তখন মঙ্গল সিং এর এক লোক এই খবরটা তাকে জানিয়ে দিল। এরপর ওরা কয়েকজন মিলে মঙ্গল সিংকে সাথে নিয়ে নিঃশব্দে কনককে অনুসরণ করতে শুরু করলো। যথারীতি নির্দিষ্ট সময় ট্রেন এলো স্টেশনে। কনক ওই ট্রেনে উঠে পড়ল। সেই সঙ্গে মঙ্গল সিং এর লোকেরাও উঠে পড়ল ওই একই ট্রেনে। হুইসেল দিয়ে ট্রেন রওনা দিল ঝাড়গ্রাম স্টেশন থেকে। ট্রেন এগিয়ে চলল তার আপন গতিতে কলকাতা অভিমুখে। গর্ভবতী অবস্থায় এতটা পথ পায়ে হেঁটে স্টেশনে আসায় কনক অনেকটাই ক্লান্ত ছিল। ট্রেনের জানালার পাশে মাথা রেখে ঘুমিয়েও পড়েছিল। দীর্ঘক্ষণ ঘুমের পর ঘুমটা ভেঙে গেল এক গম্ভীর পুরুষালী কণ্ঠস্বর শুনে। কিরে মাগি, ঘুমাচ্ছিস নাকি? তোর মতো বাজারি মেয়েরা রাতে কি ঘুমোয়?
তোরা তো সারা রাত পর পুরুষের মনোরঞ্জন করিস, তাহলে আজ কেন ঘুমোচ্ছিস? কনক এবার চমকে সামনে তাকালো আর দেখলো জনা 10 পুরুষ, পরনে ছিল তাদের খাটো ধুতি আর সারা শরীরে লাগা ছিল তেল সিঁদুরের ছাপ। সেই সঙ্গে সকলের হাতে চকচক করছিল ধারালো অস্ত্র। বিকট অট্ট হাসিতে ফেটে পড়ছিল ওরা। এই দৃশ্য দেখে কনক ভয়ার্ত গলায় ওদের বলল, কে কে- কে আপনারা? কেন এখানে এসেছেন? ওর এই কথা শুনে ওই খুনিদের দল ওকে বলল, আমরা আমরা যমদূত, তোর কাল আমরা তোকে মারার জন্য আমরা এসেছি রে মাগি। প্রায় 1,00,000 টাকায় রফা হয়েছে। তোকে চির ঘুমে ঘুম পাড়ানোর জন্য আমরা এসেছি। কনক এই কথা শুনে ভয় ভয় ওদের বলল, আমার ছেড়ে দিন আপনারা, আমি তো আপনাদের কোনো ক্ষতি করিনি। এই বলে কনক ওই ভরা গর্ভাবস্থায় ট্রেনের ভিতরে দৌড়তে শুরু করলো প্রাণ বাঁচানোর আশায়। তখন ওর মুখ দিয়ে বেরিয়ে আসছিল শুধু একটাই কথা, বাঁচাও বাঁচাও, কে আছো? বাঁচাও, আমাকে মেরে ফেললো। এই যে ভাই, আমায় বাঁচাও, ওরা আমায় মেরে ফেলবে। আপনারা আমায় বাঁচান, আমি মরতে চাই না, আমি বাঁচতে চাই, আমি বাঁচতে চাই। কিন্তু সেদিন ওই ট্রেনে উপস্থিত কোনো যাত্রী ভয়ে কনককে সাহায্য করতে এগিয়ে আসেনি। কনক নিজের প্রাণ বাঁচানোর জন্য ট্রেনের একদম খোলা দরজার সামনে চলে এলো। খুনির দল তাকে পিছু করতে করতে সেখানে পৌঁছলো। এবার তারা কনকের হাত ধরে টানতে শুরু করলো। কনক বার কয়েক ঝটকা দিয়ে নিজের হাতটা ছাড়িয়ে নিল, কিন্তু টাল সামলাতে না পেরে ওই খোলা দরজা দিয়ে চলন্ত ট্রেন থেকেই পড়ে গেল লাইনের উপর। আর নিমেষের মধ্যেই একটা রক্ত জল করা আর্তনাদ ভেসে এলো। চলন্ত ট্রেনের তলায় পড়ে কনকের শরীর ছিন্ন ভিন্ন হয়ে গেল, আর ওর ধর থেকে মাথাটা আলাদা হয়ে গেল। কনক চাপা মারা গেল। এরপর ওই খুনিরা নিজেদের জায়গায় ফিরে এসে মঙ্গল সিংকে সমস্ত কথা খুলে বলল, আর সব শুনে মঙ্গল সিং বেশ খুশি হলো। এরপর এই খবরটা গিয়ে পৌঁছালো রামতনু আর রামনারায়ণের কাছে। সবকিছু শোনার পর রামতনু রামনারায়ণকে বলল, দাদাবাবু, তোমার পথ এখন পরিষ্কার। তোমাকে আর কেউ সন্দেহ করবে না। আর কোনো কলঙ্কের দাগ তোমার উপর ছিটে আসবে না। এবার তুমি নিশ্চিন্তে বিয়ে করে সংসারী হও। আমি তোমার জন্য একটা মেয়েও দেখে রেখেছি। যদি তুমি অভয় দাও, তাহলে আমি কর্তাবাবু আর গিন্নিমায়ের সামনে প্রস্তাবটা রাখতে পারি। রামতনুর কথা শুনে রামনারায়ণ বলল, ঠিক আছে নায়েব, তুমি যখন এটাই চাও তাহলে বাবা মশাইয়ের কাছে প্রস্তাবটা রেখে দেখো, আমার এতে কোনো আপত্তি নেই। এই কথা শুনে রামতনু বেশ খুশি হলো, কারণ এই বিয়ের পেছনেও ছিল ওর একটা উদ্দেশ্য। পরের দিন সকালে রামতনু রামনারায়ণের সাথে জমিদার বাবু আর গিন্নিমার কাছে এসে বলল, কর্তাবাবু, গিন্নিমা, আমি অনেক দিন ধরেই আপনাদের কাছে একটা কথা বলবো করে আর বলেই উঠতে পারছি না। যদি অভয় দেন কর্তাবাবু, তাহলে কথাটা বলতে পারি। ওর কথা শুনে জমিদার বাবু ওকে বললেন, আরে নায়েব, তুমি বয়সে আমার ছেলের মতো, তাই তোমার অনুমতি চাইবার কি আছে? নির্দ্বিধায় বলো না তোমার কথা। এরপর রামতনু জমিদার বাবুদের বলল, কর্তামশাই, বেশ অনেক বছর হয়ে গেল দাদাবাবু বাউন্ডুলের মতো জীবন কাটাচ্ছে। সংসারে আর জমিদারিতে একদমই মন নেই। তাই আমি ভেবেছিলাম যদি দাদাবাবুর বিয়ে হয় তাহলে হয়তো সংসারী হবেন দাদাবাবু। তাই আমি আপনাদের অনুমতি না নিয়ে পাশের গ্রামের জমিদার শ্রীযুক্ত পলাশকান্তি চট্টরাজের মেয়ে কুহকিনীর সাথে দাদাবাবুর সম্বন্ধ করেছি। কর্তাবাবু, ওনারা বেশ সম্ভ্রান্ত আর বনেদি পরিবার। কুহকিনী হল রূপে লক্ষ্মী আর গুণে সরস্বতী। দাদাবাবুর সাথে বেশ ভালোই মানাবে। কর্তাবাবু, গিন্নিমা, আপনারা দুজন একটিবার কুহকিনীকে দেখে আসুন। আশা করি
আপনাদের ভালোই লাগবে। রামতনুর কথা শুনে জমিদার বাবু ওকে বললেন, দেখো নায়েব, তোমায় আমি বিশ্বাস করি। আমি জানি আমার পর যদি কেউ আমার ছেলের ভালো চায় সেটা একমাত্র তুমিই। আর তাই তুমি যেটা উচিত মনে করেছো সেটাই করেছো। আমি আর তোমার গিন্নিমা যাব ওই মেয়েকে দেখতে। খুব তাড়াতাড়ি এই বিয়ে হবে। তুমি এর সকল জোগাড় করবে। এরপর যথারীতি একদিন জমিদার বাবু আর গিন্নিমা নায়েব রামতনু আর রামনারায়ণকে নিয়ে গেলেন জমিদার শ্রীযুক্ত পলাশকান্তি চট্টরাজের ভদ্রাসনে কুহুকিনীকে আশীর্বাদ করতে। যথারীতি আশীর্বাদ পর্ব খুব ভালো করেই মিটে গেল। এরপর রামতনু কুহুকিনীর বাবাকে একটু আড়ালে নিয়ে এসে বলল, জমিদার বাবু, আপনার মনে আছে তো আমি আপনাকে বলেছিলাম এই বিয়ে হবেই। দেখুন, আজ আশীর্বাদটাও হয়ে গেল। আপনি কুহকিনীকে শিখিয়ে দিন ওই বাড়িতে যখন ও যাবে সেদিন থেকে ও যেন আমার কথায় ওঠা বসা করে, আর আমি যা বলবো তাই যেন করে। এই রামনারায়ণ কোনোদিনই জমিদার হতে পারবে না, কারণ ওর এসবে মতিগতি নেই। আর তাই ওকে সামনে রেখে আমি হব জমিদার, আর এই কাজে আপনার মেয়ে আমাকে সাহায্য করবে। তাই ওকে ভালো করে সব শিখিয়ে পড়িয়ে নিন। একমাত্র এই শর্তেই এই বিয়েটা হবে। জমিদার বাবু এই শর্তে রাজি হয়ে গেল। এরপর যথারীতি কয়েক মাসের ব্যবধানে বিবাহ সম্পন্ন হলো। কিন্তু এরপরই ঘটল এক ভয়াবহ ঘটনা। বউ ভাতের রাতে যখন সকল অতিথি জমিদার বাড়িতে আনন্দে মশগুল, ঠিক সেই সময় দুজন গ্রামের লোক এলো জমিদার বাড়ির বাহির মহলে, যেখানে তখন জমিদার বাবু আর কয়েকজন বয়স জ্যেষ্ঠ লোক বসেছিল। ওই লোকগুলোকে দেখে জমিদার বাবু অবাক হয়ে বললেন, কি ব্যাপার, তোমরা এই সময় এখানে? আর তোমাদের এইরকম ভীত সন্ত্রস্ত দেখাচ্ছে কেন? জমিদার বাবুর কথা শুনে ওই লোক দুজন ভয় মিশ্রিত গলায় জমিদার বাবুকে বলল, ওখান থেকে দৌড়ে নেমে এলাম। এরপর আমরা দৌড় থামাইনি, দৌড়তে দৌড়তে এসে থামলাম এখানে। বিশেষ করে করতে হবে, আমরা মিথ্যে বলছি না। কই, এত বছর ধরে স্টেশনে যাতায়াত করা হয়, কখনো তো এইসব শুনিনি। তাহলে আজ কিভাবে এইসব বিশ্বাস করি? জমিদার বাবুর কথা শুনে ওই দুজনের মুখ ফ্যাকাশে হয়ে গেল, আর ওরা চুপচাপ চলে গেল ওখান থেকে। কিন্তু সেদিন রাতে এমন একটা ঘটনা ঘটলো যেটা গোটা জমিদার বাড়ির সকল সদস্যদের মধ্যে ভয়ের সৃষ্টি করেছিল। যথারীতি রাত গভীর হলো, সবাই যে যার মতো শুতে গেল, আর রামনারায়ণ কুহুকিনীকে নিয়ে ঘরে গেল। কিন্তু ঘরে ঢুকে যে দৃশ্য দেখলো ওরা দুজন, তাতে ওদের আত্মারাম খাঁচা ছাড়া হয়ে গেল। ওরা দেখলো সাজানো বিছানার উপর পেছনে ঘুরে বসেছিল এক নারী মূর্তি। পরনে ছিল তার লাল পাড়ের শাড়ি, আর চুলগুলো উঠছিল খোলা দমকা বাতাসে। ওই চুলগুলো কালনাগিনীর মতো উঠছিল, আর একটা অপার্থিব বাঁশির শব্দ ভেসে আসছিল ওই দিক থেকেই। কুহুকিনী নিজের মনে সাহস এনে বলল, এই কে তুমি? এখানে কি করে এলে? কুহুকিনীর এই কথা শুনে ওই নারী
বাঁশি থামালো। এবার ওই নারী অপার্থিব কণ্ঠে ওই পেছন ফেরা অবস্থাতেই বলল, হাওয়াকে জিজ্ঞাসা করছো সে কিভাবে এখানে এলো? আমি তো হাওয়া, তাই সব স্থানেই আমার অবাধ বিচরণ। নতুন জীবনের শুরু করেছো তুমি, তাই তোমাকে শুভেচ্ছা জানাতে এলাম। আজকের এই শুভ অনুষ্ঠান আমাকে ছাড়া তো সম্পন্ন হবার নয়, আর তাই জন্যই আমাকে আসতে হলো। তোমার বরের জন্যই তো আমাকে আসতে হলো। এই বলে ওই নারী এক ঝটকায় পিছনে ফিরে তাকালো। ও কি ভয়ঙ্কর সেই দৃশ্য! ভয়াবহ এক নারী মুখ, রক্ত শূন্য ফ্যাকাশে। সেই মুখে তখন ফুটে উঠেছিল এক ভয়াবহ হাসি। কি কর্তা বাবু, ভয় পেলেন নাকি? আশা করি আমাকে মনে রেখেছেন নিশ্চয়ই। হ্যাঁ কর্তা বাবু, আমি সেই কনক চাপা, পতিতা কনক চাপা, যাকে আপনি বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ঠকিয়েছিলেন। আর যাতে আমি অন্য কারোর কাছে মুখ না খুলি, তাই জন্য ভাড়াটে খুনি দিয়ে আমাকে খুনের ষড়যন্ত্র করেছিলেন। কর্তা বাবু, আমি মরেছি ঠিকই, কিন্তু আমি যে শান্তি পাইনি। যতদিন না পর্যন্ত আপনাকে আর ওই নায়েবকে শাস্তি দিচ্ছি, ততদিন আমার শান্তি নেই। আপনারা তৈরি থাকুন, আমি ফিরে এসেছি। এবার শুরু হবে স্কন্ধ কাটার আতঙ্ক। এই বলে ওই মূর্তি হাওয়ায় মিশে প্রবেশ করে গেল কুহুকিনীর মধ্যে, আর কুহুকিনী জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ল। রামনারায়ণ পাথরের মূর্তির মতো স্তব্ধ হয়ে রইল, কিছুই সে করতে পারল না। এইভাবে কেটে গেল সেই ভয়াবহ রাত। পরের দিন সকালে মোটামুটি সব ঠিকঠাকই ছিল। সেদিন সকালে কুহুকিনী ঘরের সব কাজ করছিল, কিন্তু যেই রান্নার কাজ শুরু করলো তখন ঘটলো আরেক ভয়াবহ ঘটনা। তখন রান্নাঘরে দুজন ঝি উপস্থিত ছিল। তাদের মধ্যে একজন পদ্ম আর একজন চাপা। ওরা দুজন দেখলো নতুন বউ উনুনে ভাতের হাঁড়ি বসিয়ে কাঠের জায়গায় ওই উনুনের মধ্যে নিজের দুটো পা ঢুকিয়ে দিয়েছে। ওই নিভু নিভু আগুন এক লহমায় গনগন করে উঠল। আর সেই দৃশ্য দেখে ওই দুই ঝি যেই ভয় চিৎকার করতে যাবে, অমনি নতুন বউ এক ভয়াবহ দৃষ্টি নিয়ে ওদের দিকে তাকিয়ে বলল, কিরে, তোরা চিৎকার করবি তো? তোরা যদি চিৎকার করিস তাহলে এই কনকনে আগুনে আমার পায়ের জায়গায় তোদের দুজনের তলা পাকানো মৃতদেহ থাকবে। যদি বাঁচতে চাস তাহলে এক্ষুনি এখান থেকে চলে যা, আর যদি কাউকে কথা বলিস তাহলে। এই কথা শুনে ওই দুই ঝি ভয়ে ওখান থেকে চলে গেল। স্কন্ধকাটা কনক চাপা কুহুকিনীর রূপে নিজের আতঙ্ক বিস্তার করতে শুরু করলো। যথারীতি সেদিন দুপুরে খাওয়া দাওয়ার পর যখন সবাই একটু তন্দ্রাচ্ছন্ন হয়েছে, ঠিক সেই সময় কুহুকিনী ঘর থেকে বেরিয়ে জমিদার বাড়ির ছাদের উপর যাওয়ার জন্য দোতলা লম্বা বারান্দা ধরে হাঁটছিল। আর সেই সঙ্গে নুপুরের ঝমঝম শব্দ আর অপার্থিব বাঁশির সুর ভেসে আসতে শুরু করলো। ওই সময় জমিদার বাবুর খাস চাকর হরিহর দোতলার বারান্দা দিয়ে চাকরদের মহলেই যাচ্ছিল। আর ঠিক তখনই ও দেখতে পেল সেই লাল শাড়ি পরা এক ভয়াবহ নারী মূর্তি, যার মুখের কিছুটা নতুন বউয়ের মতোই ছিল। কোলে একটা ভয়াবহ শিশুকে নিয়ে সে হেঁটে চলেছে ছাদের দিকে। এই দৃশ্য দেখে হরিহর তাড়াতাড়ি ওখান থেকে দৌড়ে জমিদার বাবুর ঘরে চলে এলো। হাঁপাতে হাঁপাতে জমিদার বাবু আর গিন্নিমাকে ভয়ার্ত গলায় বলল, কর্তা বাবু, গিন্নিমা, আপনারা তাড়াতাড়ি আমার সাথে চলুন, নতুন বৌরানীকে নির্ঘাত ভূতে ধরেছে। ওর এই কথা শুনে গিন্নিমা ওকে বললেন, কি সব বলছিস হরি? তুই জানিস তুই কি বলছিস? গিন্নিমাকে থামিয়ে জমিদার বাবু হরিহরকে বললেন, ব্যাপারটা চুপ করে মেনে নিতে পারছি না আমি। এই সেদিনও দুজন গ্রামের ছেলে আমাকে বলল ওরা নাকি স্টেশনে ভূত দেখেছে, আর আজ তুই বলছিস। চল, আমাকে দেখা কোথায় তোর ভূত, চল দেখা। এরপর কর্তাবাবু হরিহরের সাথে ছাদের দিকে গেল।
তখন প্রায় ওই বিকেল গড়িয়ে সন্ধ্যা নামতে শুরু করেছিল। আর সেই সন্ধ্যার আবছা অন্ধকারে যখন জমিদার বাবু আর হরিহর ছাদে পৌঁছালো, তখন ওরা দুজনে দেখলো ছাদের একদম কোনায় অন্ধকারময় স্থানে ওই লাল শাড়ি পরিহিত নারী মূর্তি পেছন ফিরে দাঁড়িয়ে আছে। আর একটা শিশুর কান্নার শব্দ ক্রমশ ভেসে আসছিল ওখান থেকে। হরিহর এবার ফিস ফিস করে জমিদার বাবুকে বলল, বাবু, ওই দেখুন। ওইদিকে তাকিয়ে জমিদার বাবু দৃঢ় গলায় বললেন, বৌমা, তুমি এই ভোর সন্ধেবেলায় একাকে এই ছাদে কি করছো? জমিদার বাবুর এই কথা শুনে ওই নারী মূর্তি খলখল শব্দে হেসে উঠে এক ঝটকায় পেছনে ফিরে তাকালো। ওই সন্ধ্যার আবজা অন্ধকারে জমিদার বাবু আর হরিহর দেখল লাল শাড়ি পরিহিত নারী মূর্তি ভয়াবহ স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে ওদেরই দিকে। নারী মূর্তির মুখমণ্ডল ছিল ফ্যাকাশে রক্ত শূন্য, আর ওর কোলে ছিল একটা ভয়াবহ শিশু, যার মুখেও লেগেছিল এক ভয়ঙ্কর হাসি। ওই নারী মূর্তির চোখ দুটো আগুনের ভাটার মতো জ্বলছিল, আর চুলগুলো কাল নাগিনীর মতো উড়ছিল। এবার ওই নারী মূর্তি কর্কশ গলায় জমিদার বাবুকে বলল, বুড়ো, তোর তো সাহস কম নয়। এই ভর সন্ধেবেলায় তুই সাক্ষাৎ মৃত্যুক্ষেত্রে চলে এলি। তোর মরবার এত শখ? বুড়ো, আমি হলাম স্কন্ধ কাটা। এই দেখ, আমার গলাটা এখনো কাটা। দেখবি দেখবি তুই, এই দেখ। এই বলে ওই নারী মূর্তি এক টানে নিজের ধর থেকে মাথা আলাদা করে দিল, আর ওই কাটা মাথা থেকে ফিনকি দিয়ে প্রবল বেগে রক্ত বেরিয়ে আসতে শুরু করলো। আয় বুড়ো, আয় আমার কাছে আয়। আজ তোর মৃত্যু তোকে আমার কাছে নিয়ে এসেছে। তোর বৌমা কুহকিনীর শরীরে আমি আছি। আয় বুড়ো, আয়। তোর মৃত্যু দিয়ে শুরু হোক আমার প্রতিশোধ নেবার যাত্রা। জমিদার বাবু ভয়ে এবার এক পা করে পিছিয়ে যেতে শুরু করলো, কিন্তু স্কন্ধ কাটা আর এই ভয়াবহ শিশুটি তীর বেগে এগিয়ে আসতে শুরু করলো জমিদার বাবুর দিকে। শয়তানি শক্তিদের দৃষ্টি অন্ধকারে বাধা পায় না, তাই ওদের গতিও বেড়ে চলল। জমিদার বাবু একদম ছাদের ধারে চলে এলেন। এবার উনি প্রাণ বাঁচাতে ছাদের উপর থেকে ঝাঁপ দিলেন। হরিহর চিৎকার করে ডাকলো, কর্তা বাবু। এই বলেই চিৎকার করলো হরিহর, কিন্তু কোনো লাভ হলো না। ছাদ থেকে পড়ে জমিদার বাবু মারা গেলেন। বিকট শব্দ পেয়ে জমিদার বাড়ির সকলে বাইরে বেরিয়ে এলো, আর দেখলো শান বাঁধানো উঠোনের উপর জমিদার বাবুর রক্তাক্ত মৃতদেহ পড়ে রয়েছে। চোখ দুটো ছিল বিস্ফারিত। মুহূর্তের মধ্যে জমিদার বাড়িতে ছড়িয়ে পড়ল কান্নার রোল, আর ততক্ষণে স্কন্ধ কাটা অদৃশ্য হয়েছিল। হরিহর কাঁদতে কাঁদতে সকলকে বলল, গিন্নিমা, এই বাড়িতে ভূত আছে, স্কন্ধ কাটা ভূত। আমি দেখেছি, আর কর্তাবাবুও দেখেছিলেন। সেই স্কন্ধ কাটাই কর্তাবাবুকে মেরেছে। আমি আমি মিথ্যে বলছি না। ওর এই কথা শুনে রামতনু ওকে বলল, কি সব বাজে বাজে কথা বলছিস হরি? বল না, টাকা পয়সা হাতানোর জন্য তুই নিজেই বাবুকে। ছি নায়েব মশাই, আমি বাবার ভৃত্য। সেই কোন ছোটবেলা থেকে বাবার সাথে রয়েছি। বাবার সেবা যত্নের কোনো ত্রুটি করিনি আমি। আর আর আজ সেই আমি কিনা। ছি ছি নায়েব মশাই। যখন সকলে উঠোনে দাঁড়িয়ে, তখন ছাদের উপর থেকে কুহুকিনী রূপী স্কন্ধ কাটা এক দৃষ্টে তাকিয়েছিল রামতনুর দিকে। সে মনে মনে বলল, এই শয়তান, তোর দিন ফুরিয়ে এসেছে। তুইও মরবি শয়তান। এরপর সেদিন রাতে জমিদার বাড়ির সকলের উপস্থিতিতে জমিদার বাবুর সৎকারের কাজ শেষ করা হলো। জমিদার বাবুর মৃত্যুর পর জমিদারির দায়িত্ব এসে পড়ল রামনারায়ণের উপর। রামতনু এবার হাতে পেল চাঁদ, কারণ রামনারায়ণ জমিদার হলেও সারা সময়টা সে হয় ওই পতিতাপল্লীতে, নয়তো বাইজি মহলেই পড়ে থাকত। কুহুকিনীর প্রতি কোনো নজরই ছিল না ওর। কনক চাপার অতৃপ্ত আত্মা কুহুকিনীর মধ্যে থেকে
প্রতিশোধের জন্য উদ্গ্রীব হয়ে উঠেছিল। যথারীতি একদিন রাতে যখন সকলে ঘুমে বিভোর, ঠিক সেই সময় কুহুকিনীর মধ্যে থাকা স্কন্দকাটা জেগে উঠল। আর এইবার কুহুকিনী স্কন্দকাটা রূপ ধারণ করে বেরিয়ে এলো ঘর থেকে। আবারও সেই অশুভ বাঁশির শব্দ ভেসে আসতে শুরু করলো দোতলার বারান্দা থেকে। কিন্তু আজ রামতনু কি একটা কাজের জন্য দোতলার পড়ার ঘরটাতেই ছিল। বাঁশির শব্দ শুনতে পেয়ে ঘর থেকে বেরিয়ে এলো সে। আর বেরিয়ে সে দেখল চারিদিকে বিরাজ করছে অন্ধকার। সেই অন্ধকারের চাদর ভেদ করে ওই বাঁশির সুর আর নুপুরের ঝমঝম শব্দ ওর কানে আসছিল। রামনারায়ণ পতিতা পল্লী থেকে তখনও ফেরেনি। রামতনু এবার ওই শব্দের উৎস খোঁজার জন্য এগিয়ে চলল বারান্দা ধরে ওই অন্ধকারের দিকে। এইভাবে যেতে যেতে বারান্দার ঠিক শেষ মাথায় রামতনু দেখতে পেল সেই লাল শাড়ি পরিহিত নারী মূর্তিকে। এবার রামতনু ওই নারী মূর্তির উদ্দেশ্যে বলল, কি গো কুহুকিনী, ঘুমাওনি কেন? যাও যাও, গিয়ে ঘুমাও। তোমার বরের আসতে দেরি হবে। বেশ্যাপাড়ায় নতুন মাগি এসেছে, তাই ও সঙ্গমে ব্যস্ত। তুমি সতী সাবিত্রী হয়ে আর জেগে থেকো না। যাও যাও, ঘুমাও গিয়ে। ওর কথা শুনে ওই নারী মূর্তি এবার ওর দিকে এক ভয়ঙ্কর দৃষ্টিতে তাকালো। এইবার রামতনুর মাথায় যেন বজ্রপাত হলো। ও দেখল কোথায় কুহুকিনী। ওর সামনে যে দাঁড়িয়ে আছে সে নারী রূপী সাক্ষাৎ মূর্তিমান আতঙ্ক। স্কন্দকাটা কনক চাপা এবার বিনা বাক্য ব্যয় নিজের একটা হাত দিয়ে চেপে ধরল রামতনুর গলা। তারপর রামতনুকে বলল, শয়তান, তুই সকলের নাটের গুরু। আজকে তোর জন্যই আমাকে মরতে হয়েছিল। তুই না থাকলে রামনারায়ণ এতটা সাহস পেত না। আমি কনক চাপা বেশ্যা, যাকে তোরা লোক লাগিয়ে খুন করেছিলিস। হে দেখ দেখ, আমি স্কন্দকাটা। এই বলে এক টানে নিজের মাথাটা ধর থেকে আলাদা করে দিল ওই নারী মূর্তি। এই দৃশ্য দেখে রামতনু কাঁদো কাঁদো গলায় ওই স্কন্দকাটাকে বলল, আমাকে ছেড়ে দাও কনক চাপা, আমাকে মেরো না তুমি। আমি কথা দিচ্ছি, আমি এখান থেকে অনেক দূরে চলে যাব, আর এখানে কখনো আসবো না, কখনো আসবো না। কিন্তু স্কন্দকাটা কনক চাপা ওর প্রতি কোনো করুণাই দেখালো না। দোতলার বারান্দা থেকে আছাড় মেরে নিচে শান বাঁধানো উঠোনে ফেলে দিল রামতনুকে। বিকট চিৎকার করে রামতনু মারা গেল। এইভাবে একের পর এক মৃত্যুর ঘটনা অবলীলায় ঘটতে থাকলো পাণ্ডবেশ্বরপুর গ্রামের জমিদার বাড়িকে কেন্দ্র করে। এই ঘটনা শুধু যে জমিদার বাড়িতে সীমাবদ্ধ ছিল তা নয়, জমিদার বাড়ি ছাড়িয়ে এই মৃত্যুর ছায়া ছড়িয়ে পড়তে লাগলো গোটা গ্রামে তথা ঝাড়গ্রামের বিবিধ স্থানে। ইতিমধ্যে রামনারায়ণ বাবু সহ ঝাড়গ্রামের বিভিন্ন গ্রামের জমিদারদের কাছে প্রায় প্রতিদিনই মৃত্যুর খবর আসতে শুরু করলো। আর সেই সঙ্গে শোনা যেতে লাগলো মধ্যরাতের অন্ধকারে ঝাড়গ্রামের বিভিন্ন গ্রামে মুন্ডবিহীন নারীকে কোলে ভয়াবহ শিশুকে নিয়ে ঘুরতে দেখছে গ্রামবাসীরা। ওকে দেখার পর মৃত্যুর সংখ্যাও বেড়ে গিয়েছিল পাণ্ডবেশ্বরপুরে। মঙ্গল সিং এবং তার দলের লোকেদের রহস্য মৃত্যুর পর রামনারায়ণ 5টি গ্রামের জমিদারদের সাথে বসলেন বৈঠকে। সেখানে জমিদার শ্রীযুক্ত কমলাকান্ত চাটুর্যে রামনারায়ণদেরকে বললেন, দেখুন, এই সমস্যার সমাধান করতে হলে আমাদের তারানাথ তান্ত্রিকের শরণাপন্ন হতে হবে। কারণ তারানাথ তান্ত্রিক প্রেত সিদ্ধ তান্ত্রিক। উনি এর আগেও বহুবার বহু বিপদ থেকে অনেক মানুষদের রক্ষা করেছিলেন। আর তাই আমাদের ওনাকে পাণ্ডবেশ্বরপুরে আনতে হবে, কারণ এই বিপদের সূত্রপাত ওই গ্রামেই। আমি আজই খবর পাঠাচ্ছি ঠাকুরমশাইকে। আশা করি কালকে সন্ধ্যের মধ্যে ঠাকুরমশাই আমাদের এই পাণ্ডবেশ্বরপুরে চলে আসবেন। এরপর মহাশিবপুর গ্রামের জমিদার কমলাকান্ত চাটুর্যে রামনারায়ণদের মুখপাত্র হয়ে আমার কাছে খবর পাঠালেন। যথারীতি আমি ওনার চিঠিটা পড়ে রওনা হলাম পাণ্ডবেশ্বরপুরের উদ্দেশ্যে।
বিকেলের মধ্যেই হাওড়া থেকে ট্রেনটা আমাকে ঝাড়গ্রামে পৌঁছে দিল। ঝাড়গ্রামে পৌঁছে আমি একটা রিক্সায় উঠে রওনা হলাম পাণ্ডবেশ্বরপুরে। দেখতে দেখতে সন্ধ্যার মধ্যেই আমি উপস্থিত হলাম পাণ্ডবেশ্বরপুরের জমিদার বাড়ির সদর দরজার সামনে। এরপর রিক্সাওয়ালাকে প্রয়োজনীয় ভাড়া মিটিয়ে সদর দরজা দিয়ে জমিদার বাড়ির বাহির মহলে এসে উপস্থিত হলাম। আর সেখানে আগে থেকেই রামনারায়ণ সহ প্রায় জনা 5 গ্রামের জমিদার উপস্থিত ছিল। রামনারায়ণ আমাকে বলল, ঠাকুরমশাই, অনেক বিপদে পড়ে আপনার শরণাপন্ন হয়েছি আমরা। আপনি আমাদের রক্ষা করুন ঠাকুরমশাই। রামনারায়ণের কথা শুনে আমি ওনাদেরকে বললাম, দেখুন, আপনারা চিন্তা করবেন না, আমি আমার আপ্রাণ চেষ্টা করব আপনাদেরকে রক্ষা করবার জন্য। এই বলে আমি ওনাদের নিয়ে রামনারায়ণদের বাড়ির ছাদে চলে গেলাম। সেখানে এসে আমি ওদেরকে বললাম, আপনারা সকলে একসাথে থাকুন, আমি আপনাদের চারপাশে একটা মন্ত্রপত গণ্ডি করে দিচ্ছি। আমার নির্দেশ না পেয়ে আপনারা কেউ গণ্ডি থেকে বের হবেন না, কেমন? এরপর আমি ওনাদের চারপাশে একটা মন্ত্রপুত গণ্ডি করে দিলাম, আর তারপর নিজের গাত্র বন্ধন করে এবার আহ্বান করতে শুরু করলাম ওই স্কন্ধকাটা প্রেতকে। আমি জানি তুমি আমার আশেপাশেই আছো। স্কন্ধকাটা, তুমি আর লুকিয়ে থেকো না, আমার সামনে এসে উপস্থিত হও। আমি তোমাকে তোমার এই বন্দি দশা থেকে মুক্তি দিতেই এসেছি। কোনো নিরীহ নিরপরাধ মানুষকে আশ্রয় করে আর থেকো না, তুমি নিজের স্বরূপে আমার কাছে এসে উপস্থিত হও। এইভাবে বেশ কিছু সময় ডাকবার পর আমি শুনতে পেলাম জমিদার বাড়ির দোতলার বারান্দা থেকে ছাদে ওঠা সিঁড়িতে নুপুরের ছমছম শব্দ আর অপার্থিব বাঁশির শব্দ ভেসে আসতে শুরু করলো। আমাদের সকলের দৃষ্টি ওই দিকে স্থির হলো। আমরা সবাই দেখলাম কুহুকিনী বাঁশি বাজাতে বাজাতে সিঁড়ি বেয়ে উপরে উঠে এলো। ওর কোলে ছিল ওই ভয়াবহ শিশুটি। এই দৃশ্য দেখে আমি এবার ওই নারীকে বললাম, কে তুমি? কুহুকিনী রূপে তুমি কে? আমার এই কথা শুনে কুহুকিনী বাঁশি থামিয়ে এক গগন বিদারী অট্ট হাসি দিয়ে বলল, আমি পতিতা কনক চাপা স্কন্ধকাটা প্রেত। হ্যাঁ তান্ত্রিক, আমি সেই স্কন্ধকাটা। আমি প্রতিশোধ নিতে এসেছি। আমার মৃত্যুর জন্য যারা দায়ী, আমি তাদের সকলকে শেষ করার জন্য ফিরে এসেছি। আমি প্রতিশোধ চাই, নির্মম প্রতিশোধ। তুই চলে যা তান্ত্রিক, আমার পথের কাঁটা হয়ে দাঁড়াস না, না হলে কিন্তু তুইও মরবি। এই বলে ওই অতৃপ্ত আত্মা আমাকে এক ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিল, আর আমি ছিটকে পড়লাম মাটিতে। আমার শরীরে চোটও লাগলো, হাত পা গেল ছড়ে, কিন্তু আমি সেই ব্যথা সহ্য করে উঠে দাঁড়িয়ে পবিত্র গঙ্গা জল ছিটিয়ে দিলাম ওর দিকে। আর সেই সঙ্গে স্কন্ধকাটা কুহুকিনীর শরীর ছেড়ে নিজের সমূর্তি ধারণ করলো। আমি সহ বাকিরাও দেখলাম সেই ভয়াবহ মূর্তিকে। গলা কাটা এক নারী মূর্তি, কোলে এক ভয়াবহ শিশুকে নিয়ে আমার সামনে দাঁড়িয়ে, আর ওর কাটা মাথাটা বাঁ হাতে ঝুলছিল। সেই কাটা মাথা আমাকে এবার সকল ঘটনা খুলে বলতে শুরু করলো। তান্ত্রিক, তুই যার বাড়িতে দাঁড়িয়ে আছিস, সেই জমিদার রামনারায়ণের জন্য আমার আর আমার সন্তানের এই অবস্থা। তবে শোন তান্ত্রিক, সেদিন আমিও জোরহাত করে নিজের প্রাণের ভিক্ষা চেয়েছিলাম ওই শয়তানগুলোর কাছে, কিন্তু ওরা আমায় বাঁচতে দেয়নি। চলন্ত ট্রেন থেকে ধাক্কা দিয়ে আমায় ফেলে দিয়েছিল। ট্রেনের তলায় চাপা পড়ে আমার শরীরটা ছিন্ন ভিন্ন হয়ে ধর থেকে মাথাটা আলাদা হয়ে যায়। ওরা আমার বাচ্চাটাকেও রেহাই দেয়নি, ওকেও গলা টিপে খুন করেছিল। তান্ত্রিক, আমি গ্রামের জমিদার রামনারায়ণ সান্যালের প্রথম পক্ষের স্ত্রী ছিলাম, কিন্তু জমিদার বাবু কোনোদিনও আমাকে নিজের স্ত্রীর মর্যাদা দেননি, কারণ আমি ছিলাম একটি পতিতা পল্লীর মেয়ে। জমিদার বাবুর কাম বাসনা মেটানোই ছিল আমার কাজ। আমাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু উনি নিজের কাম বাসনা মেটানোর পর আমার গর্ভে ওনার বীজ বপন করে আমাকে ছুঁড়ে ফেলে দ্বিতীয় পক্ষের স্ত্রী কুহকিনীকে ঘরে নিয়ে আসেন। ওই শয়তান নাহেব রামতনু কিন্তু থেমে থাকেনি। ও আর রামনারায়ণ
এবার নিজের ভবিষ্যৎ সুরক্ষিত করার জন্য ভাড়াটে খুনি দিয়ে আমাকে আর আমার বাচ্চাটাকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করেছিল। তারপর থেকেই আমি স্কন্ধকাটা হলাম, নিজের মৃত ছেলের প্রেতকে সাথে নিয়ে অতৃপ্ত আত্মা হয়ে ঘুরে বেড়াচ্ছি। সব শোনার পর আমি এবার ওকে বললাম, কনক, তুমি আর তোমার এই সন্তান একটা অভিশপ্ত জীবন কাটাচ্ছ। এই জীবনের কোনো লাভ নেই, বরং এই জীবনে যতদিন থাকবে ততদিন তোমার মনের এই প্রতিশোধের আগুন নিভবে না। প্রতিশোধ যে তুমি নাওনি তা তো নয়, তুমি তোমার প্রধান শত্রু নায়েবের রামতনুকে নিজের হাতেই শাস্তি দিয়েছ। কিন্তু তোমার কাছে একটাই অনুরোধ, তুমি কুহুকিনীর স্মৃতির সিঁদুর মুছিয়ে দিও না, কারণ ও তো কোনো অপরাধ করেনি। রামনারায়ণ তোমার কাছে অপরাধী, আর তাই আইন ওকে শাস্তি দেবে। তুমি আর নিজেকে কলঙ্কিত করো না। এই পৃথিবীতে তোমার কাজ শেষ, এবার তোমার হলো মুক্তি। পরম মঙ্গলময় ঈশ্বরের কাছে ফিরে যাও তুমি, ওখানে কেবল পরম শান্তি বিরাজ করে, সেই স্থানেই যাও তোমরা। আমার এই কথা শুনে স্কন্ধকাটা কনক চাপা আমাকে বলল, তবে তাই হোক ঠাকুর মশাই, আমি আর আমার সন্তান ফিরে যাব ওই স্থানে। আপনি আমাদের মুক্তির পথ প্রশস্ত করে দিন। কুহকিনীর স্মৃতির সিঁদুর অক্ষয় হোক, এই আমার প্রার্থনা। এই বেশ্যার জীবন, এই প্রেতের জীবনের মুক্তি ঘটুক। আপনার মতো এমন উচ্চ মার্গের তান্ত্রিকের হাতে এই মা আর ছেলেকে আপনি এবার বিদায় দিন ঠাকুর মশাই। আপনার আশীর্বাদ নিয়ে আমরা অমৃত লোকের পথে যাত্রা করি। এরপর আমি আমার সাথে আনা গঙ্গা জলের খুঁটি থেকে গঙ্গা জল অঞ্জলি ভরে তুলে ছিটিয়ে দিলাম স্কন্ধকাটার দিকে। তারপর ওদের শরীর উজ্জ্বল আলোক বলয়ে পরিণত হয়ে মহাশূন্যে মিলিয়ে গেল। এরপর কুহুকিনীর জ্ঞান ফেরালাম। রামনারায়ণ আমায় বলল, ঠাকুর মশাই, আমি জীবনে যা যা পাপ করেছি তার মধ্যে সবচাইতে বড় পাপ ছিল এটা, গর্ভবতী নারীকে খুন করা। ঠাকুর মশাই, আমি কুহুকিনীর স্বামী হওয়ার যোগ্য নই, তাই আমার স্থান জেলেই হোক। যদি কখনো নিজেকে এই পাপ থেকে মুক্ত করে শুদ্ধ হতে পারি, তবেই ফিরব কুহুকিনীর কাছে। আমি ওদের বললাম, এই সব কিছু ছিল নিয়তি। নিয়তি আমাদের নিয়ে কখন কিভাবে খেলাবে সেটা কেবলমাত্র পরমেশ্বরই জানেন। কিন্তু তবুও আমাদের সঠিক আর বেঠিকের বিচার করার ক্ষমতা রাখা উচিত। যদি সেটা না করতে পারি তাহলে এইরকমই পাপের পর পাপ হতে থাকবে। তাই রামনারায়ণ, আপনি নিজেকে সংশোধন করে ফিরে আসুন আপনার স্ত্রীর কাছে। আপনার স্ত্রী আপনার জন্য অপেক্ষা করবে। পরের দিন যথারীতি পুলিশ এসে গ্রেপ্তার করলো রামনারায়ণকে। বিচারে রামনারায়ণের 7 বছরের কারাদণ্ড হয়েছিল। এতক্ষণ আমরা মন্ত্রমুগ্ধের মতো শুনছিলাম ঠাকুর মশাইয়ের কাহিনী। গল্প শেষ হলে আমি আর কিশোরী ঠাকুর মশাইয়ের কাছ থেকে বিদায় নিয়ে চলে এলাম বাড়িতে।